আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। আহ, সামনে তোমাদের কেমিস্ট্রি এক্সাম। সো হাতে সময় আছে আর মাত্র 2 দিন। সো আমরা এই 2 দিন কীভাবে পড়াশোনা করলে কেমিস্ট্রিতে 100% কমন পাওয়া সম্ভব সেভাবে সেটাই মতো আজকে আমরা দেখার চেষ্টা করব। ফার্স্টে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করব। প্রথম সেগমেন্টে থাকবে আমাদের ক। আহ, এই ক ক সেগমেন্টে আমরা প্রত্যেক চ্যাপ্টারের যে কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখব। খতে আমরা যে প্রত্যেক চ্যাপ্টারের যে খগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখব। এবং থার্ড সেগমেন্টে প্রত্যেক চ্যাপ্টারের গ ও ঘ যে প্রশ্নগুলো টেস্ট পেপার এবং বোর্ডে বারবার আসে সেগুলো আমরা দেখব। সো ফার্স্টে হচ্ছে আমরা দেখব চ্যাপ্টার 3। ওকে, সো চ্যাপ্টার 3 এর কোন ক খ এবং গ ঘ গুলো ইম্পর্টেন্ট মূলত আমরা ফার্স্টে সেগুলো দেখব। এটা আমি মুছে নিচ্ছি। সো চ্যাপ্টার 3 তে আমরা ফার্স্টেই ক এর জন্য যেটা দেখব চ্যাপ্টার 3, ফার্স্ট আমি লিখে ফেলি। চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 এর ক এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্টেই এটা ক এর জন্য লিখি। আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। ক এর জন্য ফার্স্টেই ইম্পর্টেন্ট হচ্ছে প্রতীক কি। ওকে, প্রতীক কি খাতায় সুন্দর করে নোট ডাউন করে ফেললে বেটার। তাহলে পরবর্তীতে এগুলোর পাশে তোমরা বা এগুলো থেকে তোমরা দেখে দেখে বই থেকে বা টেস্ট পেপার থেকে তোমরা ক খ গুলো শিখে ফেলতে পারবা। ক খ গ ঘ সবগুলোই। সেকেন্ড আমরা দেখবো হচ্ছে ভর সংখ্যা কি। ভর সংখ্যা কি এটাকে অনেক সময় নিউক্লিয়ন সংখ্যা কি সেটাও বলতে পারে। সো সেম জিনিস, ভর সংখ্যা কি অর নিউক্লিয়ন সংখ্যা কি। সো থার্ডে হচ্ছে আমরা দেখবো, এরপর আমরা দেখবো হচ্ছে আওপাওনীতি কি। এটা খুব একটা বেশি আসে না, বাট তাও দিয়ে দিতে পারে। কারণ এটা উপশক্তি স্তরের পার্ট যেটা আছে এখানে হচ্ছে নিচের দিকে আছে। যে আমরা জানি আহ, তোমার হচ্ছে পরমাণুর n+l এর মান যার কম তার শক্তি কম, আর যার n+l এর মান বেশি তার শক্তি বেশি। এটাই মতো আবরণীতি। এরপর আমরা দেখবো হচ্ছে আইসোটোপ কি। আইসোটোপ কি, তারপর হচ্ছে আমরা দেখবো তেজস্ক্রিয় আইসোটোপ কি। তেজস্ক্রিয় আইসোটোপ কি, আইসোটোপ কি আমি শর্টকাট লিখলাম। এরপর আমরা দেখবো পারমাণবিক বর্ণালী কি। পারমাণবিক বর্ণালী কি। ওকে, এর মধ্যে পারমাণবিক বর্ণালী কি এটা খুবই ইম্পর্টেন্ট, টেস্ট আমার দিয়ে দিতে পারো। আর হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা কি এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে খুব ভালোভাবে দেখার চেষ্টা করবো, কারণ এই দুইটা থেকে অনেক বাড়ি হচ্ছে বোর্ডে আসে। আচ্ছা, সো চ্যাপ্টার 3 এর ক আমাদের শেষ। এই কগুলো দেখলেই মোটামুটি তোমরা একটা মানে 100%-এর আশপাশে তোমরা কমন পাবে এখান থেকে। এরপর আমরা হচ্ছে খ। চ্যাপ্টার 3 এর যে খগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি একটু লিখি। ফার্স্টে লিখবো হচ্ছে আমরা খ এর ক্ষেত্রে রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয় কেন। রাদারফোর্ডের মডেলকে রাদারফোর্ডের মডেলকে সৌর মডেল বলা হয় কেন। সৌর মডেল বলা হয় কেন। সৌর মডেল বলা হয় কেন, খাতায় নোট ডাউন করে ফেলো তাহলে জিনিসটা সহজ হবে পরবর্তীতে, যাতে এর নিচে আনসারগুলো লিখতে পারো আর কি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম কেন। ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন। সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। সো একই জিনিস, ব্যতিক্রম ব্যাখ্যা করো। এখানে ক্রোমিয়াম না দিয়ে অন্য কোনো মৌল দিতে পারে, আহ, অবস্থান্তর মৌল অন্য কোনো একটা দিতে পারে, যেমন ক্রোমিয়াম না দিয়ে কপার দিতে পারে, সিও দিতে পারে। এরপর হচ্ছে থার্ড আমরা দেখবো হচ্ছে যে রোগ নির্ণয়। এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে, রোগ নির্ণয় অথবা রোগ নিরাময় অথবা কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহার সেটা। আইসোটোপের ব্যবহার, এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে। কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা বেশি আসে খতে। তো এই এই মূলত হচ্ছে ক খ চ্যাপ্টার 3 এর। এবার আমরা চলে যাবো চ্যাপ্টার 3 এর গ ও ঘ এর জন্য যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেগুলো হচ্ছে বোর্ডে এবং টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে বারবার আসে, সেগুলোর মধ্যে দেখবো এখন আমরা। মুছে নিচ্ছি। গ ঘ এর জন্য ইম্পর্টেন্ট আসলে খুব বেশি নেই, এখান থেকে নির্দিষ্ট কিছু প্রশ্ন আসে। নির্দিষ্ট সেই প্রশ্নগুলোর মধ্যে আছে হচ্ছে প্রথমেই চট্টগ্রাম মধ্যে 24 একটা প্রশ্ন আসছিল। গ ঘ এর জন্য আমরা এখন পড়বো গ ও ঘ এর জন্য। ঘ এর জন্য ঘ এর জন্য আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে প্রথমে হচ্ছে আহ, উদ্দীপকে প্রোটন ও নিউট্রন সংখ্যা দেওয়া থাকবে, সে উদ্দীপকের প্রোটন ও নিউট্রন সংখ্যা ব্যবহার করে। উদ্দীপকের প্রোটন ও নিউট্রন আমি শর্টকাট লিখলাম। প্রোটন ও নিউট্রন সংখ্যা ব্যবহার করে সংখ্যা থেকে
নিউক্লিয়াসের ভর নির্ণয়, নিউক্লিয়াসের ভর নির্ণয়। ওকে, নিউক্লিয়াসের ভর নির্ণয়। আচ্ছা, এটাও বলতে পারে এটাও বলতে পারে, অথবা এটাকে অন্যভাবে বলতে পারে, সেটা হচ্ছে সেটা ঘতে আসছিল 4 নম্বর 2024-এ। অথবা এটাকে বলতে পারে হচ্ছে নিউক্লিয়াসের ভর থেকে, আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর মানে কিন্তু পরমাণু ভর। এটা কিন্তু জানবা যে নিউক্লিয়াসের ভর মানে পরমাণু ভর, কারণ পরমাণুর সম্পূর্ণ ভর নিউক্লিয়াসেই থাকে। সো নিউক্লিয়াসের ভর মানে পরমাণুর ভর, পরমাণুর ভর। আচ্ছা, তারপর হচ্ছে আমরা উল্টাটা শিখবো। নিউক্লিয়াসের ভর দেওয়া আছে এখন, অথবা নিউক্লিয়াসের ভর যদি দেওয়া থাকে, দুইটা প্রশ্নই চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, অথবা নিউক্লিয়াসের ভর। সো তোমরা চট্টগ্রাম বোর্ডের 3 নাম্বার প্রশ্ন দেখতে পারো এই দুইটা প্রশ্নের জন্য। নিউক্লিয়াসের ভর থেকে এখানে ওই প্রশ্ন দেখলে তোমরা একটা আইডিয়া পাবা। নিউক্লিয়াসের ভর থেকে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা নির্ণয়ের মাধ্যমে পরমাণু পরমাণু ডিটেক্ট করা, ডিটেক্ট করা। ঠিক আছে, এই দুটার জন্য যেটা বললাম, এই দুটার জন্য হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2000, সিটিজি বোর্ড 2024, সিটিজি বোর্ড 24, প্রশ্ন নম্বর 3, কোয়েশ্চেন নং 3, এটা দেখবা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ডে আমরা যাব হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করা। এটা প্রায় সময় আসে গতে, এটা গয়ের জন্য দেখবা, মানে এটা গতেই আসে। কৌণিক ভরবেগ নির্ণয় করা, কৌণিক ভরবেগ নির্ণয়, এটা মূলত হচ্ছে কোন একটা নির্দিষ্ট ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে দেয়। আচ্ছা, তো এটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়, এটা গতেই আসে বেশিরভাগ ক্ষেত্রে। আর গতে বোর পরমাণু মডেলের সেই অংশ থেকে গতে যদি কৌণিক ভরবেগ নির্ণয় আসে, গতে প্রায় সময় দেখি আমরা যে গতে হচ্ছে পারমাণবিক বর্ণালী প্লাস নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর। তো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের যে আসা যাওয়া, এই ইলেকট্রন আসা যাওয়ার মাধ্যমে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন সে শক্তি শোষণ করে। আর উচ্চ শক্তি স্তর থেকে যখন সে নিম্ন শক্তি স্তরে আসে, তখন সে শক্তি বিকিরণ করে। তো এই শোষিত শক্তি বা বিকিরিত শক্তির যে পরিমাণ, সেটা তোমাদেরকে নির্ণয় করতে দেয়। তো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশের মাধ্যমে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয়, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়। ওকে, সো তাহলে আমরা বোর পরমাণু মডেলের যেই কনসেপ্ট, সেখান থেকে আমরা দুইটা প্রশ্ন পেতে পারি, একটা গতে কৌণিক ভরবেগ নির্ণয়, এবং ঘতে, এটা হচ্ছে ঘতে আসবে যদি আসে, অথবা গত আসতে পারে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যে আসা যাওয়া করে, সেই আসা যাওয়া করার মাধ্যমে তার শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয়, এটা ঘতে আসে মূলত। সো এরপর হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে, তারপর হচ্ছে উপশক্তি স্তরে যেই কনসেপ্ট, সেখান থেকে N+L সূত্র ব্যবহার করে, N+L সূত্র ব্যবহার করে, যেটা হচ্ছে মূলত আব্বাও নীতির সূত্র, সূত্র ব্যবহার করে পরমাণু শক্তি স্তর ক্রম নির্ণয় করা। পরমাণুর কিছু নির্দিষ্ট শক্তি স্তর দিবে, যে 4D, 3D, 4P, ওকে, তারপর হচ্ছে 4F, এই ধরনের বিভিন্ন পরমাণু শক্তি স্তর দিয়ে তোমাকে বলবে এগুলো ক্রম নির্ণয় করতে। তো এটা N+L সূত্র দিয়ে জিনিসটা করতে হয়। তো N+L সূত্র ব্যবহার করে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ক্রম নির্ণয়, বিভিন্ন শক্তি স্তরের ক্রম নির্ণয়। আচ্ছা, তারপর হচ্ছে এই অধ্যায়ের লাস্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে, তোমরা জানো অলরেডি যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে, এটা যদিও জটিল কনসেপ্ট, এটা অনেকে আটকায়। এটার মধ্যে দিলে হচ্ছে যে সচরাচর 2টা শতকরা পরিমাণ দিতে পারে, অথবা যদি 3টা দেয় তাহলে হাইড্রোজেন একটা দিবে। তোমরা দেখবা টেস্ট পেপারে প্রায় সময় হাইড্রোজেন একটা আসে, তবে খুব একটা বেশি আসে না। সো ওইটাও দিতে পারে। সো 2টা শতকরা পরিমাণ অথবা 3টা শতকরা পরিমাণ, 3টার ক্ষেত্রে 2টা একটাই দেয়, বাকি 2টা হচ্ছে তোমাকে ধরে নিয়ে করতে হয়, এক্স ধরে নিয়ে। সো এটা আসতে পারে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়,
গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা পরীক্ষা আসলে গতে আসবে, আর এটা আসলে গতে আসবে। এই হচ্ছে মতো চ্যাপ্টার 3-এর যে ক, খ এবং গ। এই ক, খ এবং গ গুলো যদি তোমরা ভালোভাবে টেস্ট পেপার এবং বই থেকে সুন্দর করে যদি গুছিয়ে পড়তে পারো, তাহলে এখান থেকেই 100% কমন পাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই টেস্ট পেপারে বিভিন্ন স্কুল অথবা বোর্ডের প্রশ্নগুলো তোমরা বারবার সলভ করবা, তাহলে তুমি খুব ইজিলি প্রশ্ন আনসার করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর কোন কোন ক, খ এবং গ ও ঘ ইম্পর্টেন্ট সেটা আমরা এখন দেখব। সো ফার্স্টে হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এর চ্যাপ্টার 4-এর চ্যাপ্টার 4 আচ্ছা, চ্যাপ্টার 4-এর ফার্স্টে ক গুলো দেখবো। সেই ক গুলোর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেগুলোই লিখবো, বা যেগুলো 100% কমন তোমরা পরীক্ষায় পাবা সেগুলো লিখতেছি। তো ফার্স্টে হচ্ছে প্রথমেই দেখবো হচ্ছে আমরা ডোবেরাইনারের, মানে ফার্স্ট টপিকের মধ্যে যা আছে, ফার্স্ট পেজে আছে বইয়ের চ্যাপ্টার 4-এর ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র, অথবা এটা না দিয়ে নিউল্যান্ডের অষ্টক সূত্র দিতে পারে, নিউল্যান্ডের অষ্টক সূত্র, অথবা তোমাদেরকে এটা না দিয়ে মেন্ডেলিফের পর্যায় সূত্র দিতে পারে। তো এই তিনটা থেকে একটা কোনো না কোনো বোর্ডে আসবেই, এটা আসবেই শিওর, যে কোনো না কোনো বোর্ডে এই তিনটা থেকে একটা কতে দিয়ে দিবে পর্যায় সূত্র বিবৃত করো। এরপর আমরা দেখব হচ্ছে আইইউপ্যাকের পূর্ণরূপ কি। আইইউপ্যাকের পূর্ণরূপ কি, এটা প্রায় সময় আসে। সো আইইউপ্যাকের পূর্ণরূপ কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখব এই চ্যাপ্টারের লাস্টের দিকে যে আইনীকরণ শক্তি। আইনীকরণ শক্তি এই কাকে বলে একটু লম্বা আছে, সো যার কারণে হচ্ছে একটু বিস্তৃত। তো এটা একটু বুঝে বুঝে সেগমেন্টে ভাগ করে করে পড়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা ইজি লাগবে। আইনীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির মধ্যে দেখবা, ক এর মধ্যে দেখবা, সংখ্যার মধ্যে দেখবা মিল আছে একটা। ওই মিলটা খুঁজে বের করে পড়লে তোমার কাছে ইজি লাগবে। ওকে, তাহলে আইনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটার যে কোনো একটা কাকে বলে দিয়ে দিতে পারো। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। ওকে, সো অধ্যায় 4-এর কয়ের জন্য এগুলো দেখলেই এনাফ, আশা করি এটাই হবে। এরপর হচ্ছে আমরা খতে যাব। ক হচ্ছে আমাদের এগুলোই, আমরা খতে যাই। আচ্ছা, খতে হচ্ছে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোর মধ্যে আছে হচ্ছে এই চ্যাপ্টারে ভালোই খ আছে। সো ফার্স্টে হচ্ছে তোমার পরেশানিতে হাইড্রোজেনের অবস্থান বা হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম কেন, বা এটা যে ব্যতিক্রম এটা কি জন্য হয়, এটার কারণ জিজ্ঞেস করবে। তাহলে পর্যায় সারণীতে হাইড্রোজেন অথবা হিলিয়াম এর অবস্থান ব্যাখ্যা করো। এর অবস্থান ব্যাখ্যা করো। এরপর আসবে এর নিচের যেটা অপর পেজে যেটা আছে, যে ল্যান্থানাইট সারি অ্যাক্টিনাইট সারিকে কেন পর্যায় সারণীর নিচের স্থান দেওয়া হয়। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারিকে সারিকে কেন পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়, সারণীর নিচে স্থান দেওয়া হয়। এটার ব্যাখ্যাটা খুবই সুন্দর। স্থান দেওয়া হয়, এটার ব্যাখ্যাটা হচ্ছে হাস্যকর বটে, যে সুন্দর সুন্দর লাগার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। এটাই এটাই হচ্ছে পর্যায় সারণীতে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সারিকে এই জন্য নিচে স্থান দেওয়া হয়, জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য। যেহেতু আমরা যদি এই ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে যদি আমরা পর্যায় সারণীতে অ্যাড করে দিই উপরেরটাতে, সেটা লম্বা হয়ে যাবে। এটাকে ছোট করার জন্যই আলাদা করে নিচে স্থান দেওয়া হয়। কেন পয়সা নিচে স্থান দেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম, যেটা যে দিতে পারে। ম্যাগনেসিয়ামকে মৃৎক্ষা ধাতু বলা হয় কেন, মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যালোজেন মৌলগুলোকে লবণ উৎপাদনকারী বলা হয় কেন, প্রায় সময় এই প্রশ্নটা আসে, সো এটা ইম্পর্টেন্ট। হ্যালোজেন মৌলগুলোকে লবণ উৎপাদনকারী বলা হয় কেন, লবণ উৎপাদনকারী বলা হয় কেন। সো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটা তোমরা যে ভুলটা করো আর কি,
সেই ভুলটা হচ্ছে তোমার, তোমরা খালি ব্যাখ্যা লিখেই চলে যাও, কিন্তু এই ব্যাখ্যার সাথে অবশ্যই বিক্রিয়া দেখাতে হবে যে হ্যালোজেন মৌলগুলো যে লবণ উৎপন্নকারী, এটা আমাকে অবশ্যই শো করতে হবে। তো এই লবণ উৎপন্ন করার যে বিক্রিয়া, নিচে হচ্ছে কথা আকারে আছে, ওই যে হ্যালোজেনের যে গ্রুপ, সেই গ্রুপের দেখবে নিচের দিকে উদাহরণ দিয়ে তারা কথা আকারে জিনিসটা লিখছে, যে সোডিয়ামকে কিভাবে আমরা, সোডিয়াম থেকে কিভাবে লবণ পাই, সোডিয়ামকে আমরা মানে সোডিয়াম থেকে সোডিয়ামের সাথে যে আমরা হ্যালোজেন মৌল যুক্ত করি, যে 2Na+Cl2 বিক্রিয়া করলে আমরা পাই NaCl। তাহলে এই যে Cl2 গ্যাস, এটা কিন্তু একটা হ্যালোজেন, Cl কিন্তু একটা হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন মৌল সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে অথবা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করবে, অথবা তোমার শুরুর দিকের যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে সে লবণ উৎপন্ন করবে। সো এই ধরনের একটা বিক্রিয়া অথবা দুইটা বিক্রিয়া দেখা দিলে তোমাকে দুয়ে দিয়ে দিবে। এরপর হচ্ছে আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই পরেরটা, যেটা লাস্টেই ক্ষয়ের শেষ প্রশ্নটা হচ্ছে তোমার, এটা খুবই ইম্পর্টেন্ট, যে অবস্থান্তর 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 মৌলগুলোর একাধিক যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো। অবস্থান্তর মৌলগুলো একাধিক একাধিক যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো, প্রদর্শন করে ব্যাখ্যা করো। সো এটা, এই প্রশ্নের আনসার তাহলে হবে হচ্ছে তোমার, আমরা জানি অবস্থান্তর মৌলগুলো হচ্ছে তোমার ডি অরবিটাল, তাদের অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ হয় না, যার কারণে হচ্ছে তোমার এরা একাধিক যোজনী প্রদর্শন করতে পারে। আমরা জানি অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হলে তোমার সেই স্থিতিশীল অবস্থায় থাকে, কিন্তু যেহেতু অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে ডি অরবিটালটা সম্পূর্ণ হয় না, অর্ধপূর্ণ হয় না, যার কারণে সে অস্থিতিশীল থাকে। ফলে অস্থিতিশীল অবস্থায় একাধিক যোজনী কি করে শো করে। এই হচ্ছে যে অধ্যায় 4-এর খ। এই খগুলো দেখলেই আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে যে কোনো বোর্ডের জন্যই। এই 1, 2, 3, 4 এই 5টা প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। এরপর আমরা যাবো হচ্ছে গ ঘ। অধ্যায় 4-এর গ ঘ ক্ষেত্রে আমরা গতে মোটামুটি একটা প্রশ্ন সবসময় আছে, সেটা হচ্ছে পর্যায়ে কোনো মৌলের অবস্থান নির্ণয়। ঠিক আছে, পর্যায়ে কোনো মৌলের অবস্থান নির্ণয় করা। তো গ এবং ঘ এর জন্য হচ্ছে ফার্স্টেই পর্যায়ে কোনো মৌলের অবস্থান নির্ণয়। ঠিক আছে, পর্যায় সারণীতে কোনো মৌলের পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়, কোনো মৌলের অবস্থান নির্ণয়। তো অবস্থানের ক্ষেত্রে তোমরা শুধু পর্যায় শো করলেই হবে না, পর্যায়ের সাথে গ্রুপও শো করতে হবে। পর্যায় এবং গ্রুপ দুইটা একসাথে দিয়ে ওই মৌলের অবস্থান কোথায়, পর্যায়ে ঠিক কোন জায়গায় সেটা তোমাকে বলতে হবে নির্ণয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে তোমরা পর্যায় এবং গ্রুপ দুইটাই শো করতে হবে। পর্যায় দিয়ে তোমরা বাম থেকে ডানে যাবা, আর গ্রুপ থেকে তোমরা উপর থেকে নিচে নামবা। সো বাম থেকে ডানে গিয়ে এবং উপর থেকে নিচে নেমে যেই জায়গায় গিয়ে মিলবে ওটাই হচ্ছে তার অবস্থান। তাহলে পর্যায় এবং গ্রুপের দুইটাই অবস্থান আমাকে শো করতে হবে। এরপর হচ্ছে এটা মূলত গয়ের জন্য, এটাই অবস্থান নির্ণয় সংক্রান্ত ম্যাথ, এটা একটা ম্যাথ টাইপেরই। আচ্ছা, ঘর একটু আমি আলাদা করে দিই, গ এর দুইটা আছে, দুইটা দেখিয়ে দিচ্ছি। গতে একটা আসতে পারে, সেটা হচ্ছে পারমাণবিক আকারের ক্রম, পারমাণবিক আকারের ক্রম অথবা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, সেম জিনিস। ঠিক আছে, এটাই। ধাতব ধর্ম থেকে আসতে পারে, ধাতব ধাতব ধর্ম থেকে আসতে পারে, ধাতব ধর্মের ধাতব ধর্ম থেকে আসতে পারে, এই আর কি। আচ্ছা, এটা মনে হয় না আসবে, তো একটু করলেই হবে, পারমাণবিক আকারের ক্রম করলেই হবে। আচ্ছা, গ হচ্ছে এই দুইটা থেকে গ আসবে। আর ঘয়ের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, ঘয়ের জন্য হচ্ছে তোমার প্রথমেই তোমরা দেখবা, যেহেতু আমরা গতে যদি এটা আসে পারমাণবিক আকারের ক্রম, তাহলে ঘতে অবশ্যই দিবে আয়নীকরণ শক্তি অথবা আয়নীকরণ শক্তি অথবা অথবা তোমার ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম। এরপর হচ্ছে আরেকটা ঘতে যেটা আসে, সেটা হচ্ছে অধ্যায়ের একদম শেষে, এটা অনেকে অ্যাভয়েড করে, বাট এটা মাঝে মধ্যে বিভিন্ন বোর্ডে আসে। সেটা হচ্ছে একই গ্রুপের মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে। একই গ্রুপের মৌলগুলো মানে একটা গ্রুপে যারা আছে, ধরো ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সেম ধর্ম প্রদর্শন করবে। সো এদের সবার থেকে আমরা বিক্রিয়া, 4 ধাপে বিক্রিয়া করে আমরা দেখবো সবার লাস্টে আমরা CO2 উৎপাদন করার চেষ্টা করবো। এটাই মূলত, যে সবাই যে CO2 উৎপাদন করতেছে, সবাই যে বুদবুদ গ্যাস তৈরি করতেছে, এটাই হচ্ছে তাদের সেম ধর্ম। এটাই হচ্ছে যে পরে দেখাতে হয়। তো একই গ্রুপের মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে, এই প্রশ্ন আসতে পারে। একই ধর্ম প্রদর্শন করে, একই ধর্ম প্রদর্শন করে, প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এই হচ্ছে মতো চ্যাপ্টার 4-এর ক, খ এবং গ ও ঘ এর যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যেগুলো থেকে 100% কমন এবং বিভিন্ন বোর্ডে 100% কমন আসবে, এবং
আশা করি আসবে। সো এই প্রশ্নগুলো দেখলে তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে কেমিস্ট্রি সিকিউ এর জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা চ্যাপ্টার 5 দেখার চেষ্টা করব। চ্যাপ্টার 5 এর ক, খ, গ, ঘ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এখন মতো আমরা সেগুলো দেখব। চ্যাপ্টার 5 এর ফার্স্টে হচ্ছে আমরা ক এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখি। তো ক এর জন্য ইম্পর্টেন্ট ফার্স্টে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন অথবা যোজনী কাকে বলে, ঠিক আছে? তো যোজ্যতা ইলেকট্রন অথবা যোজনী কাকে বলে, এখান থেকে যেকোনো একটা আসতে পারে, মানে এই টপিকের এখান থেকে আর কি। তো অবশ্যই মনে রাখবা যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কখনোই সেম না। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সংখ্যা, মানে লাস্ট শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে সেই সংখ্যাটা। আর যোজনী হচ্ছে কোনো একটা পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটা। তার মানে যোজনী হচ্ছে ধর্ম, ক্ষমতা, আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সংখ্যা। একটা সংখ্যা প্রকাশ করে আর এটা হচ্ছে ধর্ম প্রকাশ করে, মানে কোনো একটা পরমাণু ক্ষমতা প্রকাশ করে। এরপর হচ্ছে আমরা দেখব সেকেন্ডটা হচ্ছে আমরা দেখব হচ্ছে আয়নিক। আয়নিক এটাকে অনেক সময় তড়িৎযোজী বন্ধনও বলতে পারে। তো আয়নিক বা তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী, অথবা এটাও আসতে পারে, অথবা সমযোজী বন্ধন এটাও আসতে পারে। যে সমযোজী বন্ধন কাকে বলে, ওকে? সো এরপর হচ্ছে আমরা দেখব পোলারিটি। পোলারিটি কাকে বলে, অথবা পোলার সমযোজী যৌগ কাকে বলে, দুইটার যে কোনো একটা আসতে পারে। পোলার সমযোজী যৌগ কাকে বলে, যেহেতু একটা পড়লে অন্যটা পড়া হয়ে যায়, সো একসাথে পড়ে ফেললেই ভালো। পোলার সমযোজী যৌগ কাকে বলে, পোলার সমযোজী যৌগ কাকে বলে। আচ্ছা, তারপর হচ্ছে আহ, এর আগে একটা কথা বলে নেওয়া দরকার যে ধাতব বন্ধন তোমাদের অধ্যায় 5-এর সিলেবাসে কিন্তু নাই। অধ্যায় 5-এ তোমাদের শর্ট সিলেবাস করছে। তো অধ্যায় 5-এর সিলেবাস কিন্তু তোমার ধাতব বন্ধনের আগেই শেষ। কিন্তু গত কয়েকটা পরীক্ষা বিশ্লেষণ করে আমরা দেখতে পাইলাম যে তোমার যেমন বাংলা সেকেন্ড পেপারে মনে হয় কোনো একটা বোর্ডে সিলেবাসের বাইরে থেকে আসছে, তারপর হচ্ছে আহ, এরপর আরো কয়েকটা পরীক্ষা জানি আসছে। তো সমাজে মনে আসছে, ইসলাম ধর্মে আসছে। তো এরপর হচ্ছে আইসিটিতেও আসছে। তো এগুলো কেন আসতেছে, কারণ হচ্ছে যেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে চ্যাপ্টারের ভিতর থেকে কোন একটা পার্ট বাদ দিছে সেই চ্যাপ্টারগুলোর থেকে প্রশ্ন আসছে। যে চ্যাপ্টারগুলো একদম পুরোপুরি বাদ দেওয়া হয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেছে না। কিন্তু যে চ্যাপ্টারগুলো কোনো একটা পার্ট বাদ দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে, কারণ হচ্ছে যিনি প্রশ্নকর্তা বা যিনি প্রশ্ন করতেছেন তিনি সচরাচর দেখা যায় টেস্ট পেপার থেকে প্রশ্ন করে ফেলে। তো ওই চ্যাপ্টারটা আছে ধরে নিয়ে উনি প্রশ্ন করে ফেলে, যার কারণে প্রশ্নটা চলে আসতেছে। এই জন্য সিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে সতর্ক বা সাবধান থাকতে হবে যে আমরা যাতে যেই চ্যাপ্টারটা পরীক্ষায় বা সিলেবাসে আছে সেই চ্যাপ্টারটা পুরোপুরি দেখতে হবে। সিলেবাসের বাইরে যে অংশটুকু পাঠটা বাদ আছে সেটা সহ দেখতে হবে, যাতে হচ্ছে আসলেও যাতে মিস না যায়। আর পরীক্ষায় যদি চলে আসে প্রশ্ন তাহলে সেটা হচ্ছে সংশোধন করার কোনো সুযোগ নেই, বোর্ডের প্রশ্ন কখনোই সংশোধন হবে না, ঠিক আছে? সো আমরা এই জন্য আমরা ধাতব বন্ধন থেকে আমরা দুইটা ক পড়বো, যে দুইটা ক খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবসময় পরীক্ষায় প্রশ্নে আসে। সেটা হচ্ছে পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস, শ্বাস কাকে বলে, এবং সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে। এই দুইটা কিন্তু ধাতব বন্ধন থেকে, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, বাট পরীক্ষায় দিয়ে দিতে পারে। এবং বারবার যেহেতু অলরেডি বোর্ডে আসতেছে এখান থেকে ফুল সিলেবাসে, সেজন্য এখান থেকে দিয়ে দিতে পারে ধাতব বন্ধনের পার্ট থেকে, ঠিক আছে? এটা সিলেবাসে নাই, বাট এটা দিয়ে দিতে পারে এখান থেকে। তাহলে সঞ্চরণশীল ইলেকট্রন কাকে বলে। সো চ্যাপ্টার 5 এর এই কগুলো দেখলেই হবে। এরপর আমরা খতে মুভ করি। খ এর জন্য আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে খ এর জন্য হচ্ছে তোমার প্রথমেই লাগবে হচ্ছে 2 বা অষ্টক নিয়ম ব্যাখ্যা করো। এটা কিন্তু পরীক্ষা গতেও আসে, খতেও আসে। সো এটা কিন্তু খতে যখন আসবে তখন আমরা জাস্ট 2 এর নিয়ম কাকে বলে বা 2 এর নিয়ম কাকে বলে সেটা লিখে জাস্ট একটা উদাহরণ দিয়ে দিব। আর অষ্টক নিয়ম বলে সেম। সো 2 এর নিয়ম বা অষ্টক নিয়ম ব্যাখ্যা করো, বা অষ্টক নিয়ম ব্যাখ্যা করো, অষ্টক নিয়ম ব্যাখ্যা করো। এটা হচ্ছে প্রথম দিকের থেকেই চ্যাপ্টারের। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লাগবে আইনিক যৌগের গণনাঙ্ক সমযোজী যৌগের গণনাঙ্ক থেকে বেশি কেন। আমরা গণনাঙ্ক স্থিরাঙ্ক দুটো একসাথেই বলবো। আইনিক যৌগের গলনাঙ্ক, যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ থেকে বেশি কেন? কারণ আয়নিক যৌগ ইলেকট্রন আদান প্রদান করে, সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ার করে। তো শেয়ারকৃত বন্ড যেটা সেটা অবশ্যই দুর্বল হবে, স্বাভাবিক, কারণ এটা দুর্বল ভ্যানার বলস বন্ড দিয়ে দুর্বল ভ্যানার বলস বন্ড দিয়ে তৈরি। আর আয়নিক যৌগ হচ্ছে তোমার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেহেতু করে, এটা কিন্তু তোমার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে তৈরি। সেজন্য আয়নিক যৌগের গণনাঙ্ক স্থিরাঙ্ক অবশ্যই সমযোজী যৌগ থেকে অনেক বেশি। এছাড়া আরো ব্যাখ্যা আছে, আয়নিক যৌগ 3D, সমযোজী যৌগ 3D না। এগুলা এই ব্যাখ্যাগুলো দিতে হবে আর কি, সমযোজী যৌগ থেকে বেশি কেন।
থেকে বেশি ব্যাখ্যা করো, বেশি ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের লাগবে, এরপর আমাদের লাগবে মিথানল পোলার দ্রাবক হলো মিথেন পোলার দ্রাবক নয় কেন? ঠিক আছে, বা মিথেন একটি অপোলার দ্রাবক। তাহলে মিথানল দুইটা কিন্তু মিথ দিয়ে তৈরি, মানে কার্বন একটা দিয়ে তৈরি, বাট মিথানল হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা জলীয় দ্রবণ মিথানল, এই জন্য মিথানল পোলার দ্রাবক। মিথানল পোলার দ্রাবক হলেও, মিথানল পোলার দ্রাবক হলেও মিথেন একটি অপোলার যৌগ, কারণ মিথেন একটা গ্যাস, মিথেন একটি অপোলার যৌগ। অপোলার যৌগ, অপোলার যৌগ ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের লাগবে গ্লুকোজ বিদ্যুৎ পরিবহন করে না কেন? গ্লুকোজ 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 বিদ্যুৎ পরিবহন করে না কেন, অথবা বিদ্যুৎ পরিবহন করে না ব্যাখ্যা করো। এরপর লাগবে হচ্ছে তোমাদের আহ, ধাতুর থেকে, তো বললামই ধাতব বন্ধন, এখান থেকে ধাতু তাপ অথবা বিদ্যুৎ পরিবাহিতা দিয়ে দিতে পারে। ক্ষতে ধাতুর তাপ অথবা বিদ্যুৎ পরিবাহিতা, কারণ ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো সঞ্চরণশীল অবস্থায় থাকে, ফলে ওই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো খুব সহজেই তাপ এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে। পরিবাহিতা ব্যাখ্যা করো। এই হচ্ছে চ্যাপ্টার 5 এর খ। এই 5টা খ দেখলেই তোমাদের এখান থেকে খ কমন পড়বে, এটার নিশ্চয়তা আমি দিতে পারি। এই 5টা খ অবশ্যই ভালো মতো দেখে যাবে, এখান থেকে মোটামুটি চলে আসবে, এই আর কি। এবার আমরা গ ঘতে মুভ করি, আমাদের 5-এর। আমাদের 5-এর গ ঘের ক্ষেত্রে আইনিক বন্ধন থেকে তো আসেই, প্রশ্নগুলো কেমনে আসে সেটা একটু দেখার চেষ্টা করবো আমরা, কারণ আমাদের প্রশ্ন বুঝে আনসার করা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট হচ্ছে গ ঘয়ের জন্য প্রথমেই, গ ঘয়ের জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার উদ্দীপক একটা যৌগ দিবে, সেই যৌগটা 2 এর নিয়ম নাকি অষ্টকের নিয়ম, কোনটা মেনে চলতেছে, এটা আমার সঙ্গে। তো এটা এটা একটা উদাহরণ আমরা দেখতে পারি। এটা হচ্ছে একটা উদাহরণ হচ্ছে তোমার ধরো এক্স একটা যৌগ, মৌল, সরি, এক্স হচ্ছে একটা মৌল, ওয়াই হচ্ছে একটা মৌল, জেড হচ্ছে একটা মৌল। ঠিক আছে, এক্স মৌলের যেই পারমাণবিক সংখ্যা সেটা ধরো দিল তোমার 12, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা দিল ধরো তোমার আচ্ছা, এক্স মৌলের পারমাণবিক সংখ্যা দিল ধরো 6, ওয়াই মৌলের দিল 17, এবং জেড মৌলের দিল হচ্ছে তোমার 12। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা বলতে পারে, এগুলো হচ্ছে আমাদের মৌল। তো মৌলগুলো এক্স্যাক্টলি বলে দিবে না, এভাবে এক্স ওয়াই জেড আকারে বলবে, তোমাকে বুঝে নিতে হবে এটা কোন মৌল বলছে। তাহলে এক্স মৌলের ক্ষেত্রে, তাহলে এখানে এক্স মৌলটাকে ইজিলি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে তোমার কার্বন, এটা হচ্ছে কার্বন। ওয়াই মৌলটাকে, এটা হচ্ছে ক্লোরিন। জেড মৌলটাকে, এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। এখন হচ্ছে আমরা এই 3টা মৌল একটু তোমরা মাথায় রাখো, আমরা এবার প্রশ্নের দিকে যাচ্ছি। তো প্রশ্নের প্রথমে হচ্ছে একটা তো বললামই যে উদ্দীপকের যৌগটি ধরো তোমাকে এখানে বললো যে XY4, এটা উদ্দীপকের যৌগ, তোমাকে বলেই দিল যে XY4 যৌগটা 2 এর নিয়ম নাকি অষ্টক নিয়ম, কোনটা মেনে চলো, এই ধরনের প্রশ্নটা আসবে। ঠিক আছে, তাহলে উদ্দীপকের যৌগটি যৌগটি 2 বা অষ্টক নিয়ম, ওরা বলেই দিবে যে কোন নিয়মটা মেনে চলতেছে, তো তোমাকে ওটা প্রুফ করতে হবে। মেনে চলে ব্যাখ্যা করো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার লাগবে হচ্ছে, এরপর লাগবে এই যেটা বললাম উদ্দীপকের এক্স ও ওয়াই মৌল দিয়ে গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া দেখো। তাহলে এক্স ও ওয়াই মৌল দিয়ে তোমাকে বললো যে, উদ্দীপকের এক্স ওয়াই বললো যে XY4 মূল যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা এভাবে না বলে এক্স ও ওয়াই মৌল আলাদা করে বলতে পারে, যে উদ্দীপকের এক্স ও ওয়াই মৌল দিয়ে গঠিত যৌগের, গঠিত যৌগের গঠিত যৌগের গঠিত যৌগের বন্ধন, লেখা কি বোঝা যাচ্ছে? একটু হালকা হচ্ছে মনে হচ্ছে। মৌল দিয়ে গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া, আচ্ছা আশা করি বোঝা যাচ্ছে। গঠন প্রক্রিয়া, বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, আমি আর লিখলাম না। তো এক্স ওয়াই মৌলের দিয়ে গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া বলতে হচ্ছে, এই যে এক্স মৌল হচ্ছে কার্বন, ওয়াই মৌল হচ্ছে ক্লোরিন, কার্বন এবং ক্লোরিন দিয়ে কি তৈরি হবে, স্বাভাবিক CCl4। তাহলে এই জন্যই তোমাকে XY4 না বলে তোমাকে এক্স ওয়াই মৌল দিয়ে গঠিত যৌগ বলতে হবে। এক্স ওয়াই মৌল দিয়ে গঠিত যৌগ মানে কি, ওয়াই মৌল দিয়ে গঠিত যৌগ মানে হচ্ছে তোমার CCl4, মানে XY4। ঠিক আছে, তাহলে XY4 মানে হচ্ছে CCl4। এই CCl4 এর বন্ধন গঠন প্রক্রিয়া দেখাতে বলছে। CCl4 কি যৌগ, সমযোজী যৌগ। তাহলে আমরা একটা সমযোজী যৌগের CCl4 এর
ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন প্রক্রিয়া শো করবো, মানে সমযোজী যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া। ঠিক আছে, এরপর 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 দিতে পারে হচ্ছে পোলারিটি নিয়ে ঘতে। এটা ধরো ঘতে আসলো, এটা যদি ঘতে আসে তাহলে ঘতে কি আসবে, ঘতে পোলারিটি নিয়ে আসতে পারে। তো এটা প্রশ্ন দিতে পারে হচ্ছে এরকম, উদ্দীপকের, আমি এখান থেকে বলতেছি, আর উদ্দীপকের জেড জেড ওয়াই টু। তো জেড ওয়াই টু কে, জেড হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ওয়াই হচ্ছে তোমার ক্লোরিন, MgCl2। উদ্দীপকের জেড ওয়াই টু, এই যৌগটা পানিতে, যৌগটি পানিতে পানিতে দ্রবীভূত হলেও, পানিতে দ্রবীভূত হলেও দ্রবীভূত হলেও দ্রবীভূত হলেও উদ্দীপকের জেড ওয়াই টু যৌগটি পানিতে দ্রবীভূত হলেও এক্স ওয়াই ফোর, মানে CCl4, CCl4 তো গ্যাস, যেটা পানিতে দ্রবীভূত হবে না। তো এক্স ওয়াই ফোর যৌগটি পানিতে দ্রবীভূত হয় না কেন? এক্স ওয়াই ফোর মানে CCl4, তো আগেই লিখলাম CCl4। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই ফোর যৌগটি পানিতে দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না, ব্যাখ্যা করো। তো এখানে ক্ষেত্রে আমরা এক্স ওয়াই ফোর এর সাথে যখন আমরা, মানে CCl4 এর সাথে যখন আমরা পানির বিক্রিয়া দেখাবো, তখন আমরা লিখবো হচ্ছে নো রিয়াকশন। ঠিক আছে, আর হচ্ছে তোমার যখন আমরা জেড ওয়াই টু দিয়ে করবো, মানে MgCl2, MgCl2 কিন্তু তোমার পানির সাথে বিক্রিয়া করে। তো MgCl2 যখন পানি বিক্রিয়া না, পানির মধ্যে সে দ্রবীভূত হয়ে যায়। তো এমজি হচ্ছে তোমার পানির, এমজি যেহেতু পজিটিভ আয়ন, তাহলে সে পানির নেগেটিভ আয়নগুলোকে আকৃষ্ট করবে, মানে অক্সিজেনকে সে আকৃষ্ট করবে। এভাবে করে তোমার শো করতে হবে আর কি। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার এমজি যদি তোমার নেগেটিভ আয়নকে আকৃষ্ট করে, তাহলে হচ্ছে তোমার সিএল হচ্ছে তোমার, যেহেতু সে নিজের নেগেটিভ, তাই সে পজিটিভগুলোকে আকৃষ্ট করবে, মানে হাইড্রোজেনকে সে আকৃষ্ট করবে। এভাবে করে করে শো করতে হবে। ঠিক আছে, এভাবে করে করে শো করতে হবে। আমি শর্টকাট জিনিসটা শো করলাম। তো এই ধরনের প্রশ্ন অধ্যায় 5 থেকে আসবে, গ ঘতে। ঠিক আছে, অধ্যায় 5 তাহলে আমরা ক খ গ ঘ দেখলাম। এই ক খ গ ঘ গুলো দেখলেই অধ্যায় 5 অনেকটাই তোমাদের কি হবে, ক্লিয়ার হবে, এবং এখান থেকে 100% বা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আমি যা করলাম আর কি।